চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব 22 নম্বর পর্ব নিয়ে। ঈশা আর অভিকের বিয়ের পর্ব তো চলছে, আর অনেক রিচুয়ালসও হচ্ছে। খুব মজার হবে, শুনতে থাকুন। শুরু করছি। বধূবরণের পর শুরু হলো আংটি খেলা। মিঠি, পায়েল ওরা সব বড় কাঁচের বোল নিয়ে এলো। পায়েল বলল, সব রেডি আছে তো মিঠি? তোরা চিকু আর ঈশাকে এখানে বসা। আংটি খেলা হবে। পর্ণা আর দিয়া তো খুব এক্সাইটেড আংটি খেলা নিয়ে। তোদের এত এক্সাইটমেন্টের কি আছে রে? এমন ভাব দেখাচ্ছিস যেন এটা তোদের বিয়ে। পর্ণা বলল, বেশ করেছি। দাদাভাই যখন ঈশাদিকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো তখন তোরও তো উৎসাহ কিছু কম ছিল না। এবার পায়েল কড়া হয়ে বলল, এই সবসময় তোদের এত ঝগড়া কিসের রে? বললাম না ওদের দুজনকে এখানে এনে বসা। পর্ণা অভিক আর ঈশাকে নিয়ে গিয়ে পাশাপাশি বসিয়ে দিল। পায়েল দুধ ভর্তি কাঁচের পাত্রটা ওদের সামনে রেখে ওটার মধ্যে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিল। মিঠি, একটা আংটি লাগবে তো? হ্যাঁ, এই নে। মিঠি নিজের আঙুল থেকে আংটিটা খুলে পায়েলকে দিয়ে দিল। পায়েল এবার আংটিটা পাত্রের মধ্যে ঘুরিয়ে দিয়ে ঈশা আর অভিককে বলল, নে এবার দুজনেই হাত ডুবিয়ে দে, দেখা যাক কে জেতে। অঙ্কিতা বলল, যে আগে আংটিটা খুঁজে পাবে সেই কিন্তু জিতবে, আর তার কথা মতোই অপরজনকে সারা জীবন চলতে হবে। দেবাঞ্জন বলল, ঠিক যেমন আমি চলছি আমার গিন্নির কথা মতো। তবে ভাই অভিক, তোমাকে কিন্তু জিততেই হবে। সমগ্র স্বামী জাতির সম্মান তোমার হাতে। ইয়েস দাদা ভাই, অল দ্য বেস্ট। অর্পণও বলল, ঈশাদি, আমরা কিন্তু তোমার দলে, তোমাকে জিততেই হবে। দিয়া আর পর্ণা বলল। অভিক আর ঈশা দুজনেই হাত গুটিয়ে বসে আছে। ওদের চাপে পড়ে দুজনেই বাধ্য হয়ে দুধের পাত্রে হাত ডোবালো। অভিকের আংটি খুঁজে পাওয়ার কোনো তাগিদ নেই, তাই তো শুধু জলের মধ্যে হাত ঘোরাচ্ছিল। অবশ্য ঈশাও যে খুব একটা ইন্টারেস্ট নিয়ে আংটি খুঁজছে সেটাও না, ও শুধু এপাশ ওপাশ হাত ঘোরাচ্ছে। এইভাবে দুজনেই এপাশ ওপাশ হাত ঘোরানোর ফলে একসময় একে অপরের হাত ছুঁয়ে যায়। অভিক আর ঈশা একে অপরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি নিজেদের হাত দুটো সরিয়ে নেয়। অঙ্কিতা বলল, কিরে, তোরা এখনো আংটি খুঁজে পেলি না? অর্পণ বলল, ওদের মনে হয় এভাবে থাকতে ভালো লাগছে, তাই ইচ্ছে করেই আংটি পেয়েও খেলাটা শেষ করছে না। অর্পণের কথা শেষ হতে না হতেই ঈশা আংটিটা প্রথম খুঁজে পেয়ে পাত্রটা থেকে বার করে সবাইকে দেখালো। সাথে সাথেই দিয়া পর্ণা খুশি হয়ে ঈশাকে জড়িয়ে ধরল। ব্যাস শালাবাবু, তুমিও আমার দলে নাম দেখানোর কথা বললে তো? আজ থেকে বউয়ের কথায় উঠতে হবে আর বসতে হবে, তৈরি হয়ে নাও। অঙ্কিতা বলল, থাক, তোমাকে আর বেশি কথা বলতে হবে না, বেশি বড় বড় কথা সবেতে। মিঠি অঞ্জলি দেবীকে জিজ্ঞাসা করল, সব নিয়ম কানুন হয়ে গেছে তো মা? এবার ওরা গিয়ে রেস্ট নিক তাহলে। হ্যাঁ রে, আপাতত সব শেষ, ওরা রুমে যাক। তবে সন্ধ্যা থেকে কিন্তু ওদের কাল রাত্রি শুরু হবে। ঈশা বরং ওর রুমেই আজ থাক, কাল থেকে একেবারে চিকুর রুমে থাকা শুরু করবে। মিঠি বলল, হ্যাঁ সেই ভালো। পর্ণা ঈশাকে নিয়ে যা তোরা, আর ইস্যু তুই ফ্রেশ হয়ে নে, আমি শাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো আন্টি। পর্ণার দিয়া ঈশাকে নিয়ে চলে গেল। অভিকও একটু শান্তি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। সন্ধ্যাবেলা ঈশা ওর রুমেই বসেছিল আর ভাবছিল, সামনেই তো এক্সাম। এমনিতেই অভিকের বিয়ের জন্য দুদিন আগে রিসর্টে গিয়ে পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে। ভেবেছিল আজ রিসর্ট থেকে ফিরে এসে পড়তে বসবে। রিসেপশন তো কাল, কিন্তু পুরো ব্যাপারটাই তো কেমন ঘুরে গেল। লোকের বিয়েতে মজা করতে গিয়ে নিজেরই বিয়ে হয়ে গেল। ঈশা, কলেজে সবাই খবর পেলে কি কেলোটাই না হবে, ভেবেই ঈশার মাথা ঘুরে গেল। ঈশার ভাবনার মাঝেই মিঠি এসে দরজায় নক করলো। দরজা যদিও খোলাই ছিল। ঈশা দরজার দিকে তাকিয়ে বলল, ওহ ভালো আন্টি, এত ফর্মালিটি করতে হবে না। মিঠি রুমে ঢুকতে ঢুকতে বলল, আজ থেকে আমাকে ভালো আন্টি বলা বন্ধ কর ঈশা।
কেন? কেন মানে? আমি এখন তোর শাশুড়ি, আর আন্টি বলা চলবে না। তাহলে কি ডাকবো? কি ডাকবি বলতো? দাঁড়া ভাবি। আচ্ছা, তুই আমাকে মামুনি বলে ডাকবি। ঈশা বলল, আচ্ছা, আর ভালো আঙ্কেলকে কি নামে ডাকবো? ওকে না হয় চিকু যা বলে সেটাই ডাকবি, মানে ড্যাড বলেই ডাকবি। ওকে, আমি চেষ্টা করব। এতদিনের অভ্যেস, বুঝতেই পারছো, পাল্টাতে একটু সময় লাগবে। সে তুই যত খুশি সময় নেই, কিন্তু এখন আর সময় নষ্ট না করে কাজে লেগে পড়। ঈশা তো অবাক হয়ে বলল, এখন কি কাজ? তোর যা যা জামা কাপড় আছে সব একটা ব্যাগে ভরে দে, আমি ওগুলো চিকুর রুমে রেখে আসবো। তুই একা পারবি না, আর একদিনে তোর সব হবে না, তাই একটু একটু করে নিয়ে যেতে হবে। কাল থেকে তো তুই ওর ঘরেই থাকবি। ঈশা এবার দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ ও জানে ওর আর কিছু করার নেই, কিন্তু তাও একবার লাস্ট চেষ্টা করে বলল, কিন্তু ভালো আন্টি, অভিজ্ঞতার আলমারিতে কি জায়গা হবে আমার জিনিসগুলো রাখার? তার চেয়ে বরং এগুলো এখানেই থাক না, দরকার পড়লে এখান থেকেই নেব। মিঠি বলল, তুই সেসব নিয়ে ভাবিস না। চিকুর রুমে দুটো বড় বড় ওয়ার্ড্রোব আছে, একটাতে চিকু রাখবে আর একটাতে তুই। ঈশার আর কিছু বলার নেই, তাই ও এক এক করে জামা ব্যাগে ভরতে শুরু করলো। মিঠি অভিকের রুমে এসে ওকে বলল, চিকু, এই বাঁ দিকে আলমারিতে তোর যা যা আছে সব ওই ডান দিকের আলমারিতে ট্রান্সফার করে দে। অভিক ওর পেশেন্টদের কিছু রিপোর্ট চেক করছিল। ও মিঠির কথা শুনে অবাক হয়ে মুখ তুলে বলল, কেন? আরে কেন আবার কি? তুই একাই যদি দুটো আলমারি দখল করে বসে থাকবি, তাহলে ঈশা ওর জিনিসপত্র কোথায় রাখবে? অভিক এখনো অবাক হয়ে বলল, ঈশা ওর জিনিস আমার রুমে কেন রাখবে মম? মিঠি অভিকের দিকে সন্দেহ চোখে তাকিয়ে বলল, সত্যি করে বল চুকু, তুই কি ড্রিঙ্ক করিসনি তো? মিঠি এরকম প্রশ্নে ঘাবড়ে যায় অভিক, সাথে সাথে বলে, না মম, আমি ড্রিঙ্ক করিনি, আমি তো সারাদিন বাড়িতেই আছি। তাহলে এরকম উদ্ভট প্রশ্ন করছিস কেন? ঈশার সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে ওর জিনিসপত্র এই রুমে থাকবে না তো কোথায় থাকবে চিকু? রিসর্ট থেকে ফিরে এসে অভিক নিজের কাজের মধ্যে ডুবে গিয়েছিল, আর ও যেহেতু রুম থেকে বেরোয়নি আর ওর রুমে কেউ ঢোকেও নি, তাই বাড়ি ভর্তি গেস্টদের অস্তিত্ব অভিক ভুলিয়ে গিয়েছিল। ও ভুলিয়ে গিয়েছিল যে কাল ওর বিয়ে হয়েছে, আর সেটা রূপসার সাথে নয়, ঈশার সাথে। আর 5টা নর্মাল দিনের মতো ও আজকের দিনটা ভেবেছিল, কিন্তু মিঠির একটা কথা ওকে সমস্তটা মনে করিয়ে দিল। অভিক বলল, মম, ওই আলমারিতে আমার যা আছে তুমি সব বাইরে বার করে ঈশার জিনিসগুলো রেখে দাও, আমি আমারগুলো পরে গুছিয়ে নেব। ঠিক আছে। মিঠি নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু অভিক নিজের কাজে আর কনসেন্ট্রেট করতে পারল না। মাথাটা পুরো হ্যাং হয়ে মনে হচ্ছে। একটু মাইন্ডটা ফ্রেশ না হলে না হবে না। তবে তার জন্য ওর একটা সিগারেট দরকার, কিন্তু সেটা তো বারান্দায় গিয়ে খাওয়া যাবে না, কারণ মা আছে ধরতে পেরে যাবে। অনেক ভেবে অভিক ঠিক করলো যে ও ছাদে যাবে, ওখানে আশা করি কেউ থাকবে না। তার আগে সিগারেটের প্যাকেটটা নিতে হবে। অভিক ল্যাপটপটা বন্ধ করে ওর মায়ের দিকে তাকালো, দেখলো মিঠি খুব মন দিয়ে কাজ করছে। অভিক উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে ড্রেসিং টেবিলের কাছে ড্রয়ারটা টানলো, ওখানেই একটা সিগারেটের প্যাকেট রাখা আছে। অভিক আরও একবার মিঠার দিকে তাকালো, তারপর খুব সাবধানে প্যাকেটটা আড়াল করে পকেটে ঢুকিয়ে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর মিঠিকে বলল, মম, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। হ্যাঁ যা। অভিক আর সময় নষ্ট না করে সোজা ছাদে চলে গেল, কিন্তু ছাদে এসে ও দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। ও দেখতে পেল ছাদে আরও একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গেস্টদের মধ্যেই হয়তো কেউ হবে। মনে মনে ভীষণ বিরক্ত হলো অভিক। সারা বাড়ি ভর্তি গেস্ট, কোথাও যে একটু একা থাকার উপায় নেই। বাগানে তো আবার কাল রিসেপশনের জন্য ডেকোরেশন চলছে আজ থেকে, তাহলে ও যাবেটা কোথায়? যাই হোক, অভির আবার নিচে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিছু একটা গলার শব্দ শুনে দাঁড়িয়ে গেল। অভিক?
আরে, এটা তো ঋতব্রতর গলা। ঋত, তুই? হ্যাঁ রে, তুই চলে যাচ্ছিলিস কেন? অভিক এতক্ষণে একটা শান্তির দীর্ঘশ্বাস ফেলে ঋতব্রতর কাছে গেল। ঋতব্রত রেলিং ধরে দাঁড়িয়েছিল। অভিকও সেখানে গিয়ে দাঁড়ালো। আমি অ্যাকচুয়ালি এটার জন্যই ছাদে এসেছিলাম। অভিক পকেট থেকে একটা সিগারেটটা বের করলো। আই রিয়েলি নিড দিস, বাট তোকে দেখে ভাবলাম গেস্টদের কেউ হবে নিশ্চয়ই, তাই ঘুরে চলে যাচ্ছিলাম। অভিক সিগারেট একটা টান দিয়ে চোখ বন্ধ করে ধোঁয়াটা ছেড়ে বলল, এতক্ষণে শান্তি। ঋতব্রত অভিককে দেখে মুচকি হেসে বলল, তুই কি না ডাক্তার? পেশেন্টদের সিগারেট খেতে বারণ করে এখন নিজেই স্মোকিং অ্যাডিক্টেড। রিত, আমি মোটেই অ্যাডিক্টেড নই। খুব ডিপ্রেসড লাগলে তবেই খাই। অ্যাজ আ ডক্টর আমি জানি এটা শরীরের পক্ষে কতটা হার্মফুল, তাই লিমিট বুঝেই খাই। আর আমার মতো পজিশনে থাকলে বুঝতিস আমার ওপর দিয়ে কী যাচ্ছে। ঋতব্রত হাসতে হাসতে বলল, রক্ষে কর ভাই, আমি তোর পজিশনে থাকতে চাই না। আমার ভাই সোজা সাপটা লাইফ, আমি কোনো ট্র্যাজেডি চাই না। এমনিতেই তোর বিয়েতে এসে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। অভিক বলল, তাহলেই বোঝ তোর দেখেই মাথা ঘুরছে আর আমি এটা সাফার করছি। ঋতব্রত আর অভিক উভয়েই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কিছুক্ষণ পর ঋতব্রত বলল, তবে রূপসার সাথে তোর বিয়ে হলে তোকে পরে অনেক রকম প্রবলেম ফেস করতে হতো। অভিক ঋতব্রতর দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছিস? দেখ, আমরা তো পুলিশ, তাই আমরা মানুষের চোখ মুখ দেখে তার চরিত্র অনেকটা অনুমান করতে পারি। রূপসার সাথে আমার খুব একটা পরিচয় হয়নি ঠিকই, তবে যতটুকু কথা হয়েছে তাতে বুঝেছি যে ও ভীষণ অ্যাম্বিশিয়াস একটা মেয়ে। দেখ, অ্যাম্বিশিয়াস আমরা প্রত্যেকেই। তুইও তোর কেরিয়ার নিয়ে ফোকাসড, ঈশাও নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, কিন্তু তোদের কাছে তোদের ক্যারিয়ারের চেয়ে কাছের লোকেরা বেশি ইম্পর্টেন্ট, তাদের ফিলিংস বেশি ইম্পর্টেন্ট। এই যে তুই আর ঈশা আন্টির কথা ভেবে বিয়েতে রাজি হয়ে গেলি, তুই নিজেও জানিস একজনকে ভালোবাসলে অন্য একজনকে বিয়ে করা কতটা কষ্টের। রূপসা তোকে চিট করলেও তুই ওকে ভালোবাসিস। ওর প্রতি তোর যা দুর্বলতা সেটা এত জলদি শেষ হওয়ার নয়। তবুও তুই ঈশাকে বিয়েটা করলি। আর ঈশা, ও তোর এই ক্যারিয়ারের শুরু, সামনে কত বড় অ্যাচিভমেন্ট ওয়েট করছে ওর জন্য। ওর কি এখনই বিয়ের মতো বাঁধনে বাঁধা পড়ার কথা ছিল? ও তো চাইলেই না বলে দিতে পারতো। তোর মঙ্গল অমঙ্গলের দায় তোর গার্লফ্রেন্ড নেয়নি যখন, তখন ও কেন নেবে? কিন্তু তাও রাজি হয়েছে আন্টির কথা ভেবে, পরিবারের কথা ভেবে, আর তোর কথা ভেবে। তবে রূপসা হলে এই স্যাক্রিফাইসটা করতে পারতো না বলছি কেন, ও তো করলো না। ও কি পারলো তোর জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করতে? তাই আমি বলছি, যা হয়েছে ভালোই হয়েছে। এতগুলো কথা একসাথে বলার পর ঋতব্রত থামল। অভিজ্ঞ সিগারেটটা শেষ। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ও চুপ করে দাঁড়িয়ে আছে। অভিক এবার বলল, থ্যাংক ইউ রিত। রূপসাকে নিয়ে আমার মনের ভেতরে অনেক দোটানা কাজ করছিল। তোর কথাগুলো শুনে অনেকটাই হালকা লাগছে। ঋতব্রত বলল, আমি ভেবেছিলাম রিসর্ট থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব, কিন্তু তোর পরিস্থিতির কথা ভেবে মনে হলো থেকে যাই, যদি কোনো কাজে আসি। তাই ভাবলাম একবারে রিসেপশান অ্যাটেন্ড করে পরশু বাড়ি যাব। ঠিকই করেছিস, আমি এমনিতেও তোকে ছাড়তাম না, তবে এসব ঝামেলার মধ্যে তোর কথা আর মনে ছিল না। তুই ঠিকই বলেছিস, রূপসা বড্ড বেশি অ্যাম্বিশিয়াস, ক্যারেক্টারিস্টিক। এর কাছে এক্সট্রা ইমোশনের কোনো দামই নেই। কিন্তু আমার পরিবার আমাকে ওরকম শিক্ষা দেয়নি। মম ড্যাড আমাকে শুধু নিজেরটা নয়, অন্যের কথা ভাবতে শিখিয়েছে। এক্স্যাক্টলি, তাই তো বলছি, যা হয়েছে সেটা সবটা ভুলে নতুনভাবে শুরু কর। জানি সময় লাগবে, তাও বলবো ধীরে ধীরে চেষ্টা কর। আর ঈশা, ও তো খুব ভালো মেয়ে। হ্যাঁ, মাঝে মাঝে একটু চাইল্ডিশ বিহেভ করে, তবে খুব বুদ্ধিমতী কিন্তু। অভি কিছু না বলে শুধু ঘাড় নাড়ল। ঋতব্রত বুঝল অভিকের একটু একা থাকার প্রয়োজন আছে, তাই ও অভিকের কাঁধে আলতো করে হাত রেখে বলল, তুই কি থাকবি এখানে কিছুক্ষণ? আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি তাহলে এলাম।
অভিক বলল, হ্যাঁ তুই যা, আমি একটু পরে যাচ্ছি। ওকে। ঋতব্রত চলে গেল, কিন্তু অভিক রেলিংয়ের ওপর একটু ঝুঁকে দাঁড়িয়ে রইল। রূপসাকে নিয়ে ওর দোলাচল কমে গেলেও ঈশাকে নিয়েও শিওর নয়। রূপসাকে ভুলে যাবে মানেই যে ঈশাকে মনে জায়গা দিতে পারবে তেমনটাও তো নয়। ও তো ঈশাকে কোনোদিন অন্যরকম চোখে দেখেইনি, সেখানে ডাইরেক্ট ঈশা ওর স্ত্রী হয়ে গেছে। অভিক জানে ঋতব্রত যা যা বলে সেগুলো সব ঠিক, ঈশা সত্যিই ভালো মেয়ে, কিন্তু তাও ওকে স্ত্রী হিসাবে মেনে নেওয়াটা ওর কাছে সহজ নয়। ও সেটা কোনোদিনও পারবে কি না সেটাও জানে না। অভিক দূরে ল্যাম্পপোস্টের হলদেটে আবছা আলোটার দিকে তাকিয়ে রইল, মনে ওর হাজার অনিশ্চয়তা। সকালবেলা ঈশার ঘুম ভাঙল মিঠির ডাকে। ছুটির দিনে ঈশা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই অন্যদিন কলেজ থাকলে ঈশা অ্যালার্ম দিয়ে ঘুমোয়। আজকে ঈশার ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে। মিঠি না ডাকলে হয়তো আরও দেরি করে উঠত। তাছাড়া বিয়ের ব্যাপারটা ঈশার মাথায় ছিল না। ও ভুলে গিয়েছিল যে নতুন বউকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। অবশ্য এটা কোনো নিয়ম কি না ঈশা জানে না, তবে শুনে এসেছে। ঈশা ছটপট বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল, দেখল মিঠি দাঁড়িয়ে আছে। ঈশা অপরাধীর মতো মুখ করে মিঠিকে বলল, সরি ভালো আন্টি, আমার উঠতে দেরি হয়ে গেল। তুমি তো আমাকে আরও আগে ডেকে দিতে পারতে, আসলে আমি অ্যালার্ম দিতে। মিঠি হাসি মুখে ঈশাকে থামিয়ে দিয়ে বলল, আরে এবার থাম, এরপর দেরি করে উঠেছিস তো কী হয়েছে? ইস্যু, তুই এবাড়ির বউ হলেও আমরা তোকে এবাড়ির মেয়ে বলি মানি। তুই তোর মতন করে আগে যেরকম থাকতিস সেইভাবেই থাকবি। তুই আরেকটু বেশি ঘুমোলেও সমস্যা ছিল না, কিন্তু আমাকে বাধ্য হয়ে ডাকতে হলো, কারণ তোকে এখনই স্নান করে ভাত কাপড়ে অনুষ্ঠানের জন্য রেডি হতে হবে। ঈশা বলল, আচ্ছা আমি তাহলে এক্ষুনি স্নান করে নিচ্ছি, কিন্তু শাড়ি ওটা তো একা পরতে পারবো না। আমি পরিয়ে দেব, তুই শুধু স্নান করে ব্লাউজ আর পেটিকোটটা পরে আয়, আমি অপেক্ষা করছি। ঈশা ঠোঁটে হাসি ফুটে উঠল। ও মিঠিকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভালো আন্টি, আমি আর তোর সাথে কথা বলবো না। কেন? আমি কি করেছি? আমি তোকে বলেছিলাম যে না ভালো আন্টি বলবি না, আমাকে মামনি বলবি। ও সরি ভুলে গিয়েছিলাম, আর ভুল হবে না পাক্কা। ঠিক আছে দেখা যাক, কিন্তু এখন যা তাড়াতাড়ি স্নানটা করে আয়, তোদের ঠাম্মু অলরেডি তালা লাগানো শুরু করে দিয়েছে। জাস্ট 5 মিনিট। এই নিচে ড্রয়িং রুমে ভাত কাপড়ের অনুষ্ঠানের সমস্ত আয়োজন শেষ, শুধু ঈশা আর অভিকের আসার অপেক্ষা। ওরা এলেই শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ঋতব্রত অভিককে নিয়ে নিচে নেমে এলো। অভিক একটা নীল পাঞ্জাবি পরেছে। প্রথমে একটু আপত্তি করছিল, তবে মিঠির কথা ফেলতে পারেনি, তাই পরেই নিয়েছে। সব বিবাহিত স্ত্রীরা জটলা করে গল্প করছে দেখে অভিক আর ঋতব্রত একটু দূরেই দাঁড়ালো। ঋতব্রত অভিককে খোঁচা মেরে বলল, এই অনুষ্ঠানে কি হয় জানিস? আমি কি করে জানবো? আগে বিয়ে করেছি নাকি যে জানবো? অভিক বিরক্ত হয়ে বলল, আরে আমি বলছি তাহলে শোন। এই অনুষ্ঠানে তোকে ভাত কাপড়ের থালা তোর বউয়ের হাতে তুলে দিয়ে বলতে হবে, আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। অভিক সরু চোখে তাকালো ঋতব্রতর দিকে। বাবা, তুই এসব কোথা থেকে জানলি রে ভাই? তোরও তো বিয়ে হয়নি। এইসব জানার জন্য বিয়ে করতে হয় না ভাই, 2-4টে বিয়ে অ্যাটেন্ড করলেই জানা যায়। অভিক নিঃশব্দে হাততালি মেরে বলল, বিশাল ট্যালেন্ট তোর ভাই। আরে দাঁড়া, বাকিটা শোন। এখানে একটা টুইস্ট আছে। তুই মুখে বলবি যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু শুধু ভাত কাপড় নয়, তোকে তোর বইয়ের মেকআপ, গয়না, আবদার মেটানো, ঘুরতে যাওয়া, খুশি রাখা, রাগ ভাঙানো, সমস্ত কিছুর দায়িত্ব নিতে হবে, তাও আবার সারা জীবনের জন্য। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কত এক্সপিরিয়েন্স রে তোর ভাই, তাহলে নিজেও বিয়েটা করে নে না। পাগল নাকি? এত এক্সপিরিয়েন্স বলেই এখনও বিয়ে করিনি। নিজের বরবাদি কে চায় ভাই? তবে আমি তোর ভালো চাই, তাই আগের থেকে তোকে সাবধান করে দিলাম। অভিক হাত জোর করে বলল, অনেক ধন্যবাদ, এবার চুপ কর তুই। আজকের পর্বটা এখানেই শেষ করছি।
পরের পর্বতে অবশ্যই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আস্তে আস্তে কিন্তু খুব হাসি মজা এবং অনেক কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত নিয়ে গল্পটা এগিয়ে যাবে। খুব সুন্দর হতে চলেছে, অবশ্যই শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।